আসসালামু আলাইকুম। নতুন নতুন সরকারের নতুন নতুন কাণ্ড আমি আজ পর্যন্ত দেখি নাই যে রাত ৩টার সময় প্রেসের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বসছে। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি রাত ৩টার সময় প্রেসকে ডাকছে বাড়িধারায়। হ্যাঁ, বাড়িধারায় মনে হয়, আমার মনে হয় না কেউ প্রস্তুত ছিল বা উনি নিজেও প্রস্তুত ছিল। হঠাৎ করে হয়তো এটা অ্যারেঞ্জমেন্টটা করছে রাত ৩টায়। ভয়ের ব্যাপার না, আমি তো ভাবছি কি জানি, আর বাপরে বাপ। কিন্তু ঘটনা সিরিয়াস আসছে, ঠিক আছে, দরকার ছিল, কারণ ওনার পদত্যাগ চাইছে। ঢাকা ভার্সিটি থেকে ওনার পদত্যাগ দাবি করছে ছেলেরা। হ্যাঁ, একটা মিছিল বাইর হয়েছিল, এরপরই এইটা আবার মিছিলের আগে একটা ঘটনা ঘটছে যেটা খুব ভয়াবহ, মর্মান্তিক। একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার গায়ে 4টা গুলি লাগছে। হাইজাকাররা মানে ছিনতাইকারীরা গুলি করছে। দেখেন, উনি একজন স্বর্ণ ব্যবসায়ী, ওনার নিজস্ব গাড়ি নাই। হ্যাঁ, গাড়ি ছিল না, আমার মনে হয় নাই, কারণ উনি এসে দারোয়ানকে ডাকাডাকি করতেছিল। আর ওই দারোয়ান ওই মুহূর্তে 3 তলায় গেছে, বাড়িওয়ালায় ডাকছে। ঢাকার বাড়িওয়ালারা ভাই বুঝছেন, একটু অন্যরকম বিবেক বুদ্ধি একটু খাটাইবেন আপনারা, বুঝার চেষ্টা করবেন। মানুষ কি ইচ্ছা কইরা বউ বাচ্চা রেখা বাইরে থাকে? প্রয়োজনে থাকে। উনি আবার ওই যে দারোয়ানকে ডাইকা বলতেছিল 11টার মধ্যে তালা দিয়ে দিবা এবং সবাইকে জানাই দাও 11টার মধ্যে আসতে। ওই টাইমে উনি আবার স্বর্ণ দোকান থেকে বাসায় ফিরছেন। কিসে ফিরছেন মিডিয়াতে এটা জানা যায়নি এখনো, কিন্তু কোনো গাড়ি দিয়ে আসে নাই এটা বোঝা যাচ্ছে, বা বাইকে করে না, হয়তো রিক্সা দিয়ে, কারণ ওই বনশ্রীতেই ওনার স্বর্ণের দোকান। তো দেখেন, একজন স্বর্ণ ব্যবসায়ী, তার তো বোঝা উচিত বর্তমান কি পরিবেশ বাংলাদেশের। হ্যাঁ, সিচুয়েশনটা তো বোঝা উচিত। রাত্রে 11টার দিকে ঘটনা, ওনার সঙ্গে 200 ভরি গোল্ড, ভাবা যায় 200 ভরি গোল্ড এবং ক্যাশ 1 লক্ষ টাকা বা আরো বেশি। আবার ওনার শালক বলছে 160 ভরি। আমার কথা হইলো ভাই, 100 ভরি হোক না কেন, এতগুলা গোল্ড নিয়ে রাত্রের 11টার সময় এই অবস্থায় আসায়, অবস্থা বলতে আমি বুঝাচ্ছি বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনে আসা ঠিক। দেখেন, এটা হাদিসে আছে। হ্যাঁ, হাদিসে আছে, এটা মানতে হবে আপনাদেরকে। আল্লাহ সবাইকে হেফাজত করে, কিন্তু যে নিজের হেফাজত করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি হেফাজত করে। হ্যাঁ, যে নিজের হেফাজত নিজে করে আল্লাহ তাকে বেশি হেফাজত করে, সবাইকে হেফাজত করে। উনি নিজের হেফাজত যদি করত, আল্লাহ নিশ্চয় ওনাকে হেফাজত করত। ওই টাইমে দেখা গেল যে দারোয়ানটা উপরে থাকতো না, ওই বাড়িওয়ালাও ডাকতো না, গেটটা খুলে দিত, উনি ভিতরে ঢুকে যাইতে পারতো। কিন্তু উনি তো নিজের হেফাজত করে নাই। উনি এত রাত্রে কেন এতগুলা গোল্ড নিয়ে, এতগুলা টাকা নিয়ে এই সময় আসবে? আমরা তো সাধারণ একটা মোবাইল নিয়ে ভাই রাত্রে 11টার সময় বাইরে হইলে ভয়ে ভয়ে থাকি। আমি তো বাইরে হই না মোবাইল নিয়ে, আমার ওই মোবাইল নিলেও কিছু আসে যায় না, 1000 টাকা দাম। যাই হোক, তো উনি যে আসলেন, এটা তার মানে উনি নিজের হেফাজত করেন নাই, নিজের কথা ভাবে নাই, তাই সাহায্য পায় নাই, কোনো দিক থেকে সাহায্য পায় নাই। 2টা হোন্ডার মধ্যে 4 জন আসছে। হ্যাঁ, বাইকে করে আইসা ধাবা ধাপ 5-6 রাউন্ড গুলি করছে। এর মধ্যে 4টা গুলি ওনার গায়ে, 2টা পায়ে, 2টা শরীরে। এই মুহূর্তে দেখলাম একটু আগে ফেসবুকে আইসিইউতে আছে। আল্লাহ ওনাকে হেফাজত করুক। ভাই, সবাই সাবধান হবেন। জানেন, আমি একবার বিদেশে গেছিলাম অনেক আগে, সুইডেনে। তো একটা অ্যাড দেখাচ্ছিল, কিছুক্ষণ পরপরই দেখায়, 15-20 মিনিট পরপরই। তো বুঝতেছি না, তো আমার বন্ধু স্বপন চৌধুরী জিজ্ঞেস করলাম যে ভাই, এটা কিসের অ্যাড? কিছুক্ষণ পরপরই দেখায়। কয়টা সরকারি অ্যাড। আমি কি বলে? তো সে বলতেছে যে কোথাও যদি তোমাকে কোনো অপরাধী পিস্তল দিয়া বা ছুরি দিয়া কিছু ধরে বা তোমার কাছে কিছু চায়, তুমি সেটা দিয়ে দাও, প্রতিরোধ করবা না, তার উপরে আক্রমণ করবা না, তুমি সেটা দিয়ে দাও এবং পুলিশকে জানাও। খালি তুমি মনে রাখার চেষ্টা করো তার চেহারাটা কেমন, বাকিটা পুলিশের দায়িত্ব। ছবি টবি একে বের করে ফেলবে অপরাধী, এভাবে অপরাধীরা ধরা পড়া যায়। কিন্তু সবাইকে বারবার অ্যাডভাইস করতেছে, কেউ ধস্তাধস্তি করতে যায়ও না, মারামারি করতে যায়ও না। এখানে বুঝছেন এরকম কিছু একটা হয়েছে। এতগুলা গোল্ড, ওনার তো পুরো সম্পদ। আমার মনে হয় দোকানে মালপত্র রাখতো না, বাসায় নিয়ে আসতো।
পুরা জিনিসের মতো নিয়ে আসছে, নাহলে 200 ভরি বা 160 ভরি গোল্ড এত রাত্রে এটা নিয়ে ধস্তাধস্তি হয়েছে। ওনার পুরো জীবনের সঞ্চয় হইতে পারে মেবি। এই ধস্তাধস্তির পরেই কিন্তু আমরা ভিডিওতে দেখছি না কারাকারি হইতাছিল জিনিসটা নিয়ে। তারপরে গুলি যদি দিয়ে দিত ওই যে বিদেশে যেভাবে অ্যাড দেখায়, বাংলাদেশে যে বিটিভিতে যে খালি ওই লেবু দেখায়, লেবু বাম্পার ফলন এগুলো না দেখায়া যদি এইসব অ্যাডভাইস করতো মানুষের মাথায় ঢুকতো। ভাই আপনারা সবাই আশেপাশে সবাইকে বলে দিবেন, কখনো যদি কোনো হাইজাকা রাস্তাঘাটে এরকম সন্ত্রাসীর সামনে পড়া যায় ভাই সব দিয়ে দিবেন, কোনো ধস্তাধস্তির মধ্যে যাইবেন না, মারামারির মধ্যে যাইবেন না ভাই, আপনাদের পায়ে ধরি যাইবেন না। জীবন একবারই আসে ভাই এই পৃথিবীতে, আর আসবে না ভাই। জীবনে বাইচা থাকলে বহু টাকা কামাইতে পারবেন, যা নিয়ে যাবে এর চেয়ে বেশি কামাইতে পারবেন ভাই। যাই হোক, এখন আসি, এত রাত্রে যে বললো হুঁশিয়ারি দিল যে কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড মাইনা নিব না, এবং উনি সরাসরি কিন্তু আওয়ামী লীগের নাম নিছে, যেটা আমার আবার একটুখানি অন্যরকম লাগছে। এই জন্য যে সন্ত্রাসীর আবার লীগ কি, দল কি, সে যে দলের হোক, জামাতের হোক, বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, ও তো সন্ত্রাসী, তাই না? ও তো সন্ত্রাসী ভাই, ওর কোনো দলের পরিচয় দেওয়া যাবে না, কোনো দল না, ও সন্ত্রাসী। হ্যাঁ, আমরা জানি বহু টাকা খরচ কইরা এই কাজগুলো করানো হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই একই কথা বলছে যে ওদের কাছে অনেক টাকা, ওরা টাকা খরচ কইরা এই অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে, কিন্তু হুঁশিয়ারি দিছে আজকে থেকে মাইনা নিবে না। এবং আজকে সন্ধ্যা থেকে কিন্তু আর্মি, পুলিশ, র্যাব, আনসার সব মিলে মিক্স একটা বাহিনী বাইরেছে ভাই। একটু আগে দেখলাম 16 জন অ্যারেস্ট। হ্যাঁ, চিরুনি অভিযান চালাইতে হবে, চিরুনি অভিযান। অন্যায়কারী কোনো দল নাই, পরিচয় নাই, কিচ্ছু নাই। এবং কেউ যদি তদবির করতে আসে না, ওরে আগে ধরতে হবে, ঘাড়ের মধ্যে ধরতে হবে। হ্যাঁ, ঘাড়ের মধ্যে ধরতে হবে। আরেকটা কথা বইলা ভিডিওটা শেষ করে দেবো, বেশি লম্বা করুন না। আপনারা সবাই কথা শুনবেন, যে আমার কথা যেমন শুনতেছেন, অন্য অন্য ইউটিউবারদের এবং বুদ্ধিজীবীদের যারা বিশ্লেষক, যারা খুব মাথায় ব্রেন পণ্ডিত, সবাই যা বলে সব শুনবেন, কিন্তু বিশ্বাস অবিশ্বাস আপনার কাছে। আমরা কিন্তু একটা ব্যাপারে অনেক রকম ব্যাখ্যা দেই, কিন্তু বোঝার জন্য আপনি নিজের ব্রেন খাটাইবেন ভাই। অন্যের কথা মাথায় নিয়ে বুঝছেন আতঙ্কিত হবেন না। আতঙ্ক ছড়ানো হচ্ছে তো ভাই, আতঙ্ক ছড়ানো হচ্ছে, খুব কায়দা কানুন কইরা আতঙ্ক ছড়ানো হচ্ছে। কথাটা এই জন্য বললাম, আমাদের সেনা প্রধান ওয়াকার সাহেব ওনার একটা মানে কথা, বক্তব্য এর মধ্যে ফেসবুকে, ইউটিউবে ভাইরাল হচ্ছে, সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। উনি বলছেন, ওয়াকার সাহেব বলছেন আর্মিকে যে আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। আরেকটা কথা বলছে যে আমরা নির্বাচন পর্যন্ত সুষ্ঠুভাবে কাজ করে যেতে চাই, এবং নির্বাচিত সরকারের হাতে দেশকে বুঝাই দিয়ে আমরা আবার ব্যারেকে ফিরে যাইব। এইটা হলো মূল কথা। এইটার অপব্যাখ্যা দেওয়া হচ্ছে অনেকে বুঝছেন, অনেক কিছুর সাথে জোড়া দিয়ে দিতেছে, জ্যাক ইন করাই দিতেছে, যে ওই যে দেখেন ভারতও নির্বাচন চায়, উনি নির্বাচনের ইঙ্গিত দিছে। ওই যে বিএনপি ক্ষমতায় আসবে, এই জন্য বিএনপির সাথে হাত মিলায় ফেলাইছে তলে তলে, যার জন্য ইঙ্গিত দিছে যে নির্বাচন পর্যন্ত আমরা আমাদের কাজটার দায়িত্বটা সুষ্ঠুভাবে করতে চাই, অতিরিক্ত বল প্রয়োগ করতে চাই না। এই বলের কথা কেন বলা হয়েছে জানেন? ওই যে মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটে গেল না, 5 জন অ্যারেস্ট, 2 জন নাই, ওইটা নিয়ে কিন্তু এই যে বুদ্ধিজীবীরা বহু রকম কথা বলছে, যে এই যে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে, এই যে ক্রস ফায়ার হয়েছে, কিন্তু ওইখানে যে ঘটনাটা ঘটছে এটা মাইনা নিতে কেউ রাজি না। আর এই ধরনের বক্তব্য, মানে এই ধরনের কথাবার্তা যদি ধীরে ধীরে ছড়াইতে থাকে এবং আন্তর্জাতিক মিডিয়াতে চলে আসে, তাহলে আর্মির ক্ষতি হবে। কারণ আমাদের আর্মি তো জাতিসংঘের শান্তি বাহিনীর সাথে জড়িত এবং নাম ডাকের সাথে জড়িত। এই নাম ডাকটা কি ডুবাবে না। উনি বুদ্ধিমান, সুন্দর কথা বলছে, কেন বল প্রয়োগ করবে? বল প্রয়োগ করলেই তো ওই ঘটনা ঘটবে, বুঝছেন? ক্রস ফায়ার নাম দিয়া অনেক রকম কাহিনী তৈরি হবে, আর এই কাহিনীগুলো আন্তর্জাতিক মিডিয়া গেলে দেশের তো দুর্নাম হবেই হবে, আমাদের আর্মির ক্ষতি হয়ে যাবে। উনি সুন্দর কথা বলছে, অথচ ওইটাকে ভুল ব্যাখ্যা দিতেছে। যার জন্য বললাম, আপনারা নিজেদের ব্যাখ্যা দিবেন, নিজেরা বুঝা নিবেন, কে কি বলতেছে, কে কেন বলতেছে, কি কারণে বলতেছে, সব বুঝার চেষ্টা করবেন।
আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হবেন না। আর সবশেষে ওই একই কথা বলবো, নিজের হেফাজত করবেন। যে নিজের হেফাজত করে আল্লাহ তার হেফাজত করে, সত্যিই করে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।